শেষ বিকেলের আলোর রেশ রয়ে গেছে আকাশে। সন্ধে নামছে। জীবনের পাতা থেকে আরও একটি দিন খসে গেল মহাকালীর গর্ভে। স্ববিরোধিতা করে আজ অফিস থেকে সামান্য আগেই বেরিয়েছে প্রতীক। অফিস অন্তঃপ্রাণ, হয়তো বিকল্প নেই বলেই। গতকাল সুজন কাকুর ঘটনাটা আমূল নাড়িয়ে দিয়েছে ওকে। অফিস থেকে ফিরছিল রোজকার মতোই। বরাত জুড়ে জানলাধারে সিট পেয়েছিল। চলমান বাস থেকে এক ঝলক দেখেছিল শতচ্ছিন্ন নোংরা পোশাক, কাঁচাপাকা দাড়িগোপ, এক বৃদ্ধ ভিখারি, অবিকল সুজন কাকু। পরে স্টপেজে নেমে ফিরতি বাস ধরে প্রায় সাথে সাথে ফিরে এসেছিল প্রতীক। ততক্ষণে জনারণ্যে মিশে গেছেন সেই বৃদ্ধ। অফিস আওয়ারটা ভালোই কাটে প্রতীকের। ৫টা বাজলে সহকর্মীদের ঘরে ফেরার তাড়া। ওর ঘরে ফেরা একঘেয়েই ক্লান্তিকর। ফিরতেই ওকে তিষ্ঠতে না দিয়ে মায়ের নিত্যকার অভিযোগের ফিরিস্তি শুরু। ভাই বউ সুস্মিতা কালে ভদ্রে বাড়িতে থাকলে এক কাপ বিস্বাদ চা জোটে। ভাইগো ভাইজি দুটো বড় হওয়ার পর আর তেমন জেঠুর কাছে ঘাসে না। নিজেদের জগতে ব্যস্ত তারা। ওরা ৩ ভাই বোন। ছোট ভাই প্রমিত আর বোন পারমিতা। নিজেদের পছন্দে বিয়ে করে সংসারী হয়েছে তারা। প্রতীক নিজে বিয়েটা করে উঠতে পারেনি। তার বিয়ের কথা ভাই বোন তো দূর, মাও বিশেষ মুখে আনেননি। বিয়ের বেলা বয়ে গেছে ষাট ছুঁই ছুঁই প্রতীকের। নিজের কথার ভাববার অবকাশ হলো না আর। বিয়ে না করলেও সংসারের দায়িত্ব সহ যাবতীয় খরচা ওর। প্রমিত নিজস্ব ব্যবসায় চূড়ান্ত ব্যস্ত হলেও মাসের প্রথমে তার সাক্ষাৎ পাওয়া যায়। দাদা মাইনে পেলেই বরাবর ওর ব্যবসায় ঘাটতি হয় এবং নিঃশর্তে পূরণের দায়িত্ব দাদার। মাসের প্রথমে পারমিতাও আসে নিয়ম করে দাদার খোঁজ খবর নিতে। শুরু থেকেই ও ছেলের পরে যাবতীয় খরচ দাদাই বহন করে আসছে। এখন প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে থার্ড ইয়ারে পড়ছে ইলেকট্রিক্যালে। প্রতি সেমিস্টারের মোটা টাকা জোগানের দায়িত্ব দাদার। অথচ পারমিতার পর অমিতাভ উচ্চপদস্থ সরকারি কর্মী। তবুও কেন যে ওদের অভাব ঘোচে না, সে এক গভীর রহস্য। বছর ৩ আগে বাইপাসের ধারে সাউথ ফেসিং 3 BHK ফ্ল্যাট কেনার অজুহাতে ওর থেকে মোটা টাকা আদায় করেছে। পিএফ থেকে মোটা টাকা তুলতে হয়েছিল প্রদীপকে। খবর পেয়ে ভাইপো সুস্মিতা ক্ষেপে উঠল ওদের পুরনো বসত বাড়ি রেনোভেট করানোর জন্য। অশান্তি এড়াতে করতে হলো। অনেক টাকা খরচ হলো। এইভাবে সমস্ত সঞ্চয় শুষে নিল ও তথাকথিত আপনজনেরা। বর্তমানে দিন কেটে যাচ্ছে যা হোক। সামনে মার্চে রিটায়ারমেন্ট, অখণ্ড অবসর। কিভাবে যে কাটবে, দীর্ঘশ্বাসে বুক ঠেলে। আজ ভিখারিটিকে দেখে আমূল কেঁপে উঠেছিল প্রতীক। বাবার মাস্তুতো ভাই সুজন কাকু আমোদে খাদ্যরসিক, খরচে নিপাট ভালো মানুষ। ওদের বাড়ি এলে প্রচুর বাজার করে মায়ের হাতে তুলে দিয়েই রান্নার ফিরিস্তি শুরু। বৌদি, আমার তো কোনো ঝামেলা নাই। বাসমতি চাউলের ভাত করবা, লাউ দিয়া মুগের ডাল কইরো, বড়ি দিয়া চাল কুমড়োর ঘন্ট, বড় বড় বেগুন আনছি, বেগুনি ভাইজো, পোলাপানগুলান ভালো খাইব, কাতলা মাছের কাইলা কইরা ফেলাও, মুড়ি ঘন্ট তোমার হাতে অমৃত, অল্প কইরা কুচে মাছ আনছি, বেগুন আলু কাঁচা লঙ্কা বাটা দিয়া মাখা মাখা চচ্চড়ি, শেষ পাতে চাল তার অম্বল কইরো। ও দেখছো, ওইটা ভুল লাগেছি, পালং শাক আনছি, বেগুন দিয়া ভাইজো। বলতে বলতে পথগুলির স্বাদ যেন তার মরমে পড়ছিল। চোখ আবেশে বুঝতেন। মা সব জোগাড়যন্ত্র করে রান্না বসাতেন। রান্নাঘরে পিঁড়ি পেতে বসে তদারকি করতেন কাকু। কখনো বা হাতও লাগাতেন। রান্না শিখতে হয়েছিল অকৃতদার সুজন কাকুকে। দিল খোলা হুজুগে সুজন কাকুর জীবন দর্শন খুব পছন্দ ছিল প্রতীকের। তখন ওর উচ্চ মাধ্যমিক। সেই শেষবার কাকুর ওদের বাড়িতে আসা। রাতে কাকুর সাথেই এক ঘরে ঘুমিয়েছিল। নিজের মুগ্ধতা অকপটে কবুল করেছিল। বেশ আছো কাকু, ইচ্ছে মতো জীবন কাটাচ্ছ, কোনো পিছুটান নেই, বন্ধন নেই, বিন্দাস আছো। সজল চোখে প্রভা বলেছিলেন সেদিন, এই ভুল কইরো না বাপ। সংসারের বন্ধন আনন্দের বন্ধন, এতে কোনো কষ্ট নাই। এই শেষ বয়সে আইসা বুঝছি, ছন্নছাড়া জীবনে সুখ নাই। ঘরে ফিরো কোন আকর্ষণে। ধুতির খুঁড়ে চোখ মুছলেন পৌঢ়। জীবন সায়নে এসে নিজস্ব সংসারের আক্ষেপ দীর্ণ করেছে তাকে। অনুভব করেছিল সেই দিন। তখনও জানত না ভবিষ্যতে ওকেও বাধ্য হতে হবে এমনই জীবন বেছে নিতে। অথচ সুজন কাকু কিন্তু বিয়েতে অরাজি ছিলেন না, বরং তার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। অশান্তির শুরুটা ওখানেই। বরাবরের খাদ্যরসিক কাকু সেদিন বাজার নিয়েই ফিরছিলেন। ঘরে ঢোকার আগে মা বোনের সংলাপ কানে এলো। অবশ্য সংলাপ না বলে বিলাপ বলাই উপযুক্ত। মা বোনকে বলছিলেন, ছালে তো বিয়া করামু,
বউ পাইয়া ছাওয়াল যদি আমাগো ভাত কাপড় না দেয়। গর্ভধারিণী মায়ের কথাটি গভীর আঘাত করেছিল তাকে। তৎক্ষণাৎ কথা দিয়েছিলেন, মা তোমার চিন্তা নাই, আমি কোনোদিন বিয়া করুম না, তোমাগো ভাত কাপড়ের অভাব হইব না। কথা রেখেছেন কাকু। আশ্চর্যের ব্যাপার, নিরাপত্তাহীনতা নিজের মাকেও কেমন স্বার্থপর করে তোলে। কাকুর মা ছিলেন নির্লজ্জ উদাহরণ। পরম স্বস্তিতে জীবদশায় আজ ছেলের বিয়ের কথা মুখেও আনেননি। অল্পবয়সী পিতৃহারা সুজন সাথীর ভাইবোনের দায়িত্ব নিয়ে প্রত্যেকে সংসারী করে নিজের যাবতীয় কর্তব্য পালন করেছেন। রিটায়ারমেন্টের পর হঠাৎই নিরুদ্দেশ হয়েছেন কাকু। ততদিনে মা গত হয়েছেন। ভাই বোনেরা নিজস্ব সংসারে ব্যস্ত। বর্দা তখন বাতিল আসবাবপত্র। আপনজনদের অসহনীয় অবহেলায় ঘর ছাড়লেন। অপ্রয়োজনীয় বৃদ্ধ মানুষটির খোঁজ করার অবকাশ বা সদিচ্ছা কোনোটাই ছিল না স্বার্থপর ভাই বোনদের। তারা বেমালুম ভুলেছে ওই মানুষের আত্মত্যাগের বিনিময়ই তাদের আজকের সুখ স্বাচ্ছন্দ্য। অফিস ফেরত প্রতীকের বরাবরের অভ্যেস, সুগন্ধি সাবানে ধারা স্নান ওর একমাত্র বিলাসিতা। সারাদিনের ক্লান্তি ধুয়ে যায়, শরীর মন সতেজ লাগে। তারপর পুরো করে ট্যালকাম পাউডার ঘাড়ে গলায় দেয়। ইদানিং অবশ্য বডি স্প্রে লাগাতে শিখেছে। পাঞ্জাবি পাজামা গায়ে চড়িয়ে নিয়ে সামান্য দূরেই মলদির বাড়িতে যায়। মলদির সাথে খানিকক্ষণ সময় না কাটালে দিনটা অসম্পূর্ণ মনে হয়। মলিদি সন্ধ্যের অপেক্ষায় থাকে। গত সপ্তাহে জ্বরে বিছানায় ছিল ও। বাতের ব্যথায় কাবু মলিদি ওই শরীর নিয়ে ছুটে এসেছিল দেখতে। ওদের এই মেলামেশা দুই বাড়ির কেউ পছন্দ করে না। দুজনকেই অনেক পাকা কথা, কটূক্তি হজম করতে হয়। তবুও পরস্পরের সান্নিধ্যের লোক ছেড়ে উঠতে পারেনি মলিদি। এককালের ডাকসাইটের সুন্দরী, ষাটোর্ধ্ব বয়সে ওরা। সৌন্দর্যের সাথে যুক্ত হয়েছে প্রখর ব্যক্তিত্ব। মলদির কপালটাও অনেকটা ওর আর সুজন কাকুর মতোই। বছর 15 বয়স তখন ওর। মা ছোট ছোট 5টি ভাই বোন রেখে আত্মহত্যা করেন। সবার ছোট বোনটির বয়স তখন 3। সেই থেকে সংসারে জল টানছে মলিদি। ওর বাবা কলকাতায় থাকতেন, কালে ভদ্রে আসতেন, মাসে সংসার খরচা দিয়েই খালাস। শোনা যায় কলকাতায় নাকি পৃথক সংসার পেতেছিলেন। মায়ের আত্মহত্যার নেপথ্যের কারণ নাকি সেটাই। তবে নিয়ম করে টাকাটা পাঠাতে ভুল হতো না বাবার। অভিমানের অবকাশ ছিল না মলিদির। গরজ বড় বালাই। ভাই বোনদের মানুষ করতে টাকাটা যে বড্ড জরুরি। মলিদি শুধু রূপে নয়, গুণেও অনন্যা। অল্প বয়স, আগুনের রূপে আকৃষ্ট হয়ে অনেক পতঙ্গ এগিয়েছিল। কোনো প্রলোভন টলাতে পারেনি লক্ষ্যে অবিচল মলিকে। ভাই বোনদের মানুষ করেছে। আজ তারা প্রত্যেকে প্রতিষ্ঠিত। প্রত্যেকে সংসার গুছিয়ে দিয়েছে মলি। শুধু গোছানো হয়নি নিজের সংসার, বিয়ের বয়সটা যে কবে পেরিয়ে পৌরত্বে পা রেখেছেন হিসেব থাকেনি। মলির ছোট ভাই মধুময়ের ছেলেবেলার বন্ধু প্রতীক। সেই সূত্রে ছোটবেলা থেকেই ওর অনায়াস যাতায়াত ও বাড়িতে। বয়ঃসন্ধি থেকেই মলিতে আচ্ছন্ন হয়েছে নিজের অজান্তেই। কৈশোরের মুগ্ধতা আজ প্রৌঢ়ত্বে এসেও অমলিন। নিজস্ব সংসার হলে হয়তোবা আচ্ছন্নতা কাটত। বন্ধুর দিদি হলেও মলিদিকে কখনো দিদির আসনে বসাতে পারেনি প্রতীক। মলি সব বোঝেন। শেষবেলায় এসে প্রতীকের অকৃত্রিম মুগ্ধতা যেন তার নারীত্বের একমাত্র সার্থকতা, সান্ত্বনা বা অহংকার। রোজকার মতো আজও স্নান সেরে ফ্রেশ হয়ে ওর পছন্দের সবজি পাঞ্জাবিটা গলিয়ে সবে বেরোতে যাবে, ভাই বউ সুস্মিতা এসে দাঁড়ায় সামনে। দাদা, একটা কথা বলবো। মৃদু হেসে সম্মতি জানায় প্রতীক। সুমিতা বলে, দাদা, রোজ রোজ ও বাড়িতে গিয়ে বলদির সাথে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো আর নিয়েও যাচ্ছে না। লোকে যা তা বলছে। আপনাদের তো কানে আসে না বা পরোয়া করেন না। আমাদের তো শুনতে হয়। লজ্জায় মাথা কাটা যায়। ছেলে মেয়ে বড় হচ্ছে, দুদিন পর ওদের বিয়ে দিতে হবে। এইসব বদনাম শুনলে কেউ জেনে শুনে সম্বন্ধ করবে এ বাড়িতে? আজ তো মাস পয়লা নয়, পারমিতাও হাজির। এরা তৈরি হয়েই আসরে নেমেছে। স্তম্ভিত হয়ে গেল প্রতীক আকস্মিক আঘাতে। এমনিতে বৌদির সঙ্গে সম্পর্ক সাপে নেউলে হলেও আজ বৌদিকে সরবে সর্বান্তকরণে সমর্থন করল। এদের জন্য জীবনপাত করেছে, নিজের সংসার পর্যন্ত করল না। এই পরিণাম। নির্মল বন্ধুত্বকে এমন কদর্য রূপ দিল এরা। দুজন বঞ্চিত মানুষ দুদণ্ড একসাথে সময় কাটালে সমাজের এত মাথা ব্যথা। প্রতীক মৃদু ও দৃঢ় গলায় বলল, তোমাদের অসম্মানিত হতে হয় এমন কোনো কাজ আমি করিনি, করবও না, নিশ্চিতে থাকো। বলেই দৃঢ় পদক্ষেপে বেরিয়ে যায় মলিদির বাড়ির উদ্দেশ্যে। ওখানে পৌঁছে হতভম্ব। মলিদির ভাই বোন বোনেরা একই স্ক্রিপ্ট আড়ালো। বিলীলাপনা জাতীয় দু একটা শব্দ কেবল যোগ হলো। এইবার প্রতিবাদটা এলো মলিদির তরফ থেকেই। চিরকাল মাথা উঁচু করে চলা দাপুটে মলি স্পষ্ট গলায় ভাই বউ বোনেদের বলল,
তোমরা ব্যস্ত নিজেদের জগতে, ঘরের কোণে বাতিল হয়ে পড়ে আছি। আমাদের নিজেদের মতো করে একটু সময় কাটানো যদি তোমাদের এতটাই অসম্মানের কারণ হয়ে থাকে, তবে আমরা আমাদের পথ বেছে নেব। সারা জীবন ত্যাগের বিনিময়ে এই চরম অপমান বোধহয় প্রাপ্য ছিল না। কান্নাদমকে গলাটা বুঝে আসে মলির। এইবার মুখ খুললে প্রতীক, তোমাকে বলা হয়নি, আমি গঙ্গাধারে একটা বৃদ্ধাশ্রম দেখে এসেছি। নাম দিনান্ত। মনোরম আনন্দময় পরিবেশ। আমাদের মতোই সংসারের বাতিল মানুষেরা নিজেদের মতো করে থাকেন ওখানে। চলো, এখনো সময় আছে। সবে তো সন্ধে হলো, এখনো রওনা হলে ঠিক পৌঁছে যাব। মলি পরম ভরসায় হাত রাখে প্রতীকের হাতে। তথাকথিত আপনজনেদের স্তম্ভিত করে নতুন জীবনের পথে পা বাড়ায় ওরা, একবারও পেছনে না তাকিয়ে।